হ্যালো স্টুডেন্টস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। 7 সেপ্টেম্বর সেকেন্ড এসএলএসটি এক্সামিনেশন 9-10 লেভেল কন্ডাক্টেড হবে এবং 14 সেপ্টেম্বর 11-12 লেভেল সেকেন্ড এসএলএসটি এক্সামিনেশন কন্ডাক্টেড হবে। সুতরাং তোমাদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই, কেবলমাত্র 1 মাস সময় আছে। কিন্তু এই 1 মাস সময়টা কিন্তু কম নয়। তো এই সময়েও কিন্তু তোমরা প্রিপারেশান এগিয়ে নিয়ে যেতে পারো, একটি নতুন ওয়েতে কিন্তু তোমরা প্রিপারেশান করতে পারো এবং এই 1 মাস সময়কে তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করো, তাহলেও কিন্তু তোমার এই এক্সামিনেশান ক্র্যাক করার কিন্তু প্রবাবিলিটি থাকবে। এখন ঘটনা হচ্ছে, সবাই জেনারেলি সফলতার কথা বলে। আমি আগে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি যে আমি কিভাবে এসএলএসটি এক্সামিনেশান ক্র্যাক করেছিলাম, কিভাবে সফল হয়েছিলাম। তো সাকসেসের যেরকম আমার অভিজ্ঞতা আছে, তার সঙ্গে সঙ্গে আমার ফেলিওরেরও কিন্তু আমার অভিজ্ঞতা আছে, ব্যর্থতারও আমার অভিজ্ঞতা আছে। এই পরীক্ষা দিয়ে আমি কিন্তু একবার ব্যর্থ হয়েছিলাম। তো তখন যখন ব্যর্থ হয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমি ব্যর্থ হয়েছি তো কি হয়েছে, আমার সামনে আরও সুযোগ আছে। কিন্তু ঘটনা হচ্ছে তোমাদের ক্ষেত্রে যেহেতু এসএসসি এক্সামিনেশন অনেক দিন পরে হচ্ছে, তো সেই কারণের জন্য এটা কিন্তু তোমাদের লাস্ট চান্স। তো এই লাস্ট চান্সকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে হবে। এবং আমার যেটা মনে হয়েছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টস কেন জেনারেলি ব্যর্থ হয় বায়োলজিক্যাল সায়েন্সে, সেটা তোমাদেরকে জানানো দরকার। এবং সেই কারণের জন্যই আজকের এই ভিডিও। এবং বেশ কিছু রিজনের কথা আমি তোমাদেরকে বলবো। এই সমস্ত রিজনগুলো তোমরা যদি অ্যাভয়েড করো, তাহলে তোমরাও কিন্তু সাকসেস হতে পারবে। দেখো, আবার বলি যে এই টাইপের যে এক্সামিনেশান, প্রধানত যারা এই এক্সামিনেশান দেবে সবাইয়ের কিন্তু নলেজ মোরলেস সিমিলার। যে স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশান নিতে পারবে এই কয়েকদিন হাতে আছে, তো যার প্রিপারেশান যত বেশি স্মার্ট হবে, স্ট্র্যাটেজিক হবে, তারই কিন্তু এই এক্সামিনেশান ক্র্যাক করার প্রবাবিলিটি বেশি থাকবে। আবারও বলছি, প্রত্যেকের কিন্তু নলেজ মোরলেস সিমিলার। সবাই মাস্টার ডিগ্রি করেছে, বিএড করেছে, সবাইয়ের পড়ানোর অভিজ্ঞতা আছে। কিন্তু এই যে সময়টা, এই সময়টা অত্যন্ত ক্রুশিয়াল। তো এই সময়কে কিন্তু তোমাদেরকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। তাহলে দেখো, আজকে আমি মেনলি আলোচনা করব হোয়াই ম্যাক্সিমাম স্টুডেন্টস ফেইল ইন এসএলএসটি বায়োলজি। তার মানে বায়োলজিক্যাল সায়েন্সে কেন ম্যাক্সিমাম স্টুডেন্টস প্রধানত ফেল করে। অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করে, কিন্তু মুষ্টিমেয় কয়েকজন চাকরি পায়, যেটা তোমাদেরকে বলছিলাম। তো ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু ব্যর্থ হয়। তো কেন ব্যর্থ হয়, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই ব্যর্থতার জন্য প্রধানত আমি 10টা ইম্পর্টেন্ট রিজনসের কথা বলবো। আমার যে রিজনগুলো মনে হয়েছে 10টা ইম্পর্টেন্ট রিজন, তো এই 10টা ইম্পর্টেন্ট রিজন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সাকসেস হতে গেলে এই যে ইম্পর্টেন্ট রিজনগুলোর কথা বলছি, যেগুলো ব্যর্থতার জন্য দায়ী, তো এই সমস্ত রিজনগুলো তোমরা যদি অ্যাভয়েড করো, তাহলে তোমরাও কিন্তু নিশ্চয়ই সাকসেস হতে পারবে। এবং দেখো, তোমাদের সামনে কিন্তু একটা সুযোগ এসেছে। এই সুযোগ, এই যে অপরচুনিটি, আমার মনে হয় এটা হচ্ছে লাইফে একবারই এসেছে। সুতরাং এটাকে কিন্তু ভালোভাবে কাজে লাগাতে হবে, অত্যন্ত কেয়ারফুলি কাজে লাগাতে হবে। তাহলে প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদেরকে কেয়ারফুলি ফেলতে হবে। এই এক্সামিনেশন যেমন 7 সেপ্টেম্বর এক্সামিনেশন হবে, তো এখন তোমাদের হাতে যে সময় আছে, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু কেয়ারফুলি তোমাদেরকে ইউটিলাইজ করতে হবে। এবং যে 10টা রিজনের কথা বলবো, বা যে 10টা কারণ আমি তোমাদেরকে বলবো, এই 10টা কারণ তোমাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। দেখো, প্রথম যে বিষয়টা তোমাদেরকে বলবো, প্রথম যে রিজন, দেখো, রিজন নাম্বার 1, ডোন্ট ক্লিয়ার বেসিক কনসেপ্ট অ্যান্ড ইগনোর দ্য +2 লেভেল বায়োলজি। ম্যাক্সিমাম স্টুডেন্ট কেন এক্ষেত্রে ফেল করে, এর কারণটাই হচ্ছে এটা যে তাদের কনসেপশন ক্লিয়ার থাকে না। যে বেসিক যে কনসেপশন, বায়োলজিক্যাল সায়েন্সের যে বেসিক যে কনসেপশন, তো ম্যাক্সিমামের কিন্তু এই বেসিক কনসেপশন থাকে না। তারা প্রথমেই এসএসসি এক্সামিনেশনের সিলেবাস দেখে এবং সিলেবাস দেখে তারপরে সিলেবাস ওয়াইজ প্রিপারেশন নেয়। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ডোন্ট ইগনোর +2 লেভেল বায়োলজি। অনেকেই এই +2 লেভেল বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ সিম্পল ক্লাস 11 এবং ক্লাস 12-এর বায়োলজি বই তারা পড়ে না। কিন্তু এই এক্সামিনেশন ক্র্যাক করতে গেলে প্রথমেই যেটা দরকার, সেটা হচ্ছে কনসেপশন ক্লিয়ার করা এবং তার সঙ্গে সঙ্গে +2 লেভেলের বায়োলজি বই পড়া। ম্যাক্সিমামই প্রথমত সিলেবাস দেখে এবং এসএসসি সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নেয়। কিন্তু মনে রাখবে, এটা যেহেতু স্কুল লেভেলের এক্সামিনেশন, তো সেই কারণের জন্য স্কুল লেভেল থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন্স তোমরা এক্সপেক্ট করতে পারো। এসএলএসটি এক্সামিনেশনের সিলেবাস যেমনই হোক না কেন, +2 লেভেল কিন্তু তোমাদেরকে কভার করতেই হবে। এই কারণের জন্য আমি কয়েকটা বইয়ের কথা তোমাদেরকে বলেছিলাম, যেমন প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি। দেখো, আমি যে বইগুলো পড়ে আমি ক্র্যাক করেছি বেশ কয়েকবার, তো সেগুলোই আমি তোমাদেরকে বলবো। আমি আজকে যা কথা বলবো সেগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলবো। যেটা বলছিলাম যে ফেল করার যেমন আমার অভিজ্ঞতা আছে, তার সঙ্গে সঙ্গে এই এক্সামিনেশন ক্র্যাক করারও আমার অভিজ্ঞতা আছে। বেশ কয়েকবার আমি ক্র্যাক করেছি, তো সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে, তাহলে দেখো,
এই যে +2 লেভেল যে বায়োলজি বই যেটা বলছিলাম, তো তার জন্য আমি কিছু বইয়ের কথা তোমাদেরকে রেকমেন্ড করেছিলাম। যেমন প্রদীপ টেক্সট বুক অফ বায়োলজি আমি খুব ভালোভাবে পড়েছিলাম, এটা সিবিএসসি বোর্ডের বই। কিন্তু তোমাদের হাতের কাছে অন্য কোনো বায়োলজিক্যাল সায়েন্সের যদি বই থাকে তাহলে তোমরা সেটা পড়তে পারো, সিবিএসসি বোর্ডের বই হলে ভালো হয়। তাও যদি না থাকে তাহলে সিম্পলি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সাঁতরা পাবলিকেশনের যে বই আছে, তো সেগুলো তোমরা পড়তে পারো, অথবা ছায়া প্রকাশনের বই তোমরা পড়তে পারো, এবং সেগুলো পড়ে কিন্তু প্রথমেই তোমরা তোমাদের কনসেপশন ক্লিয়ার করে নেবে। এখনো আমি বলছি, এখনো বারবার বলছি, এখনো কিন্তু তোমাদের হাতে সময় আছে। সুতরাং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে তোমরা কিন্তু এই +2 লেভেলের বায়োলজি বই ভালো করে কভার করবে। সুতরাং বেসিক কনসেপশন ক্লিয়ারেন্সটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বেশিরভাগ স্টুডেন্ট এই কারণের জন্যই ফেল করে, কারণ তাদের বেসিক কনসেপশন থাকে না, এবং ক্লাস 11 এবং ক্লাস 12 লেভেলের বায়োলজি বইকে তারা ইগনোর করে সিম্পলি তারা এসএসসি সিলেবাসের উপর ফোকাস করে। সুতরাং এই বিষয়টা কিন্তু করলে হবে না। সেকেন্ড যে রিজন, দেখো, মোস্টলি ফোকাসড অন আদার্স প্রিপারেশন অ্যান্ড কনসেন্ট্রেট দ্য আদার্স ম্যাটার্স, এটা আমার মনে হয়েছে এটা হচ্ছে সেকেন্ড রিজন। দেখো, বেশিরভাগ আমরা কি ভাবি, আমরা যখন প্রিপারেশন নিই, তোমরা তো বিভিন্ন কোচিং সেন্টারে পড়ো, হয়তো কোচিং সেন্টারে স্যার পড়াচ্ছেন, তখন কি হয়, তখন কোনো একটা স্টুডেন্ট যদি কোনো প্রশ্নের উত্তর যদি দেয়, প্লাস সে যদি তার প্রিপারেশনটাকে যদি শো অফ করে, তাহলে তোমাদের মনে হয় যে তোমার হয়তো প্রিপারেশন ভালো হচ্ছে না। তো এইরকম সিচুয়েশনে কি হবে, তোমার কনফিডেন্স অনেকটা কমে যাবে। তাহলে বেশিরভাগ স্টুডেন্ট এক্ষেত্রে অন্যের প্রিপারেশনের উপর গুরুত্ব দেয়, যে এ কীরকমভাবে প্রিপারেশন নিচ্ছে, ও হয়তো এগিয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে বলবো যে প্রিপারেশন যেটা নেবে নিজের মতো করে নেবে। তোমাকে প্রতিদিন তোমাকে উন্নতি করতে হবে, তোমার কম্পিটিশন হবে তোমার সঙ্গে। এই প্রিপারেশনে তোমার যে কম্পিটিশন হবে সেটা তোমার সঙ্গে, অন্য কারুর সঙ্গে নয়। তাহলে বেশিরভাগ প্রধানত অন্যের প্রিপারেশনের ওপর ফোকাস করে, আমার মনে হয়েছে এটা হচ্ছে সেকেন্ড রিজন। এবং তার সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেট আদার ম্যাটার্স। দেখো, কিছু কিছু বিষয় থাকে যেগুলো প্রধানত আমাদের হাতে থাকে না, যেমন এই যে ওবিসি যে সমস্যা, এগুলো তো আমাদের হাতে থাকে না, কাস্ট যে সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে বলা হচ্ছে যে 10 নম্বরের যে সমস্যা, 10 মার্কসের যে প্রবলেম, এগুলো তো তোমাদের হাতে নেই, যা হবে দেখা যাবে, কিন্তু তোমাকে বেস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করতে হবে। অনেকে এরকম ভেবে ফেলে যে আদার ম্যাটার্স, আমি যেটা বলতে চাইছি যে এই যে কাস্ট প্রবলেম, তার সঙ্গে সঙ্গে 10 মার্কসের প্রবলেম, অনেক ফ্রেশাররা আছে তারা ভাবছে যে তারা যেহেতু 10 মার্কস পাবে না, তাহলে তারা এই এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে না। তো এই অন্য ম্যাটারের উপর ফোকাস করতে গিয়ে তাদের আসল বিষয়ে তারা কিন্তু ফোকাস করতে পারে না, এবং এই কারণের জন্যই কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ব্যর্থ হয়। তাহলে অন্যের ওপর তোমাকে কিন্তু দৃষ্টি দিলে হবে না, প্রতিদিন নিজের উন্নতি করার চেষ্টা করতে হবে, তিল তিল করে নিজের উন্নতি করার চেষ্টা করতে হবে। যে কয়েকদিন তোমাদের হাতে আছে, এই কয়েকটা দিন মানে 1 মাস, কিন্তু সময়টা কিন্তু কম নয়। অ্যাপারেন্টলি তোমাদের মনে হচ্ছে যে পরীক্ষার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে এই 1 মাসের মধ্যে অনেক কিছু তোমরা করতে পারবে। এবং অন্য ম্যাটার্স যেগুলো তোমাদের হাতের মধ্যে নেই, তো সেই ম্যাটার্সগুলোকে অত গুরুত্ব দিলে হবে না। এমন কিছু কিছু বিষয় আমাদের জীবনে থাকে, তো যেগুলোকে দৃষ্টি না দিলেও কিন্তু আমাদের লাইফ ভালোভাবেই চলে। তো এটা হচ্ছে রিজন নাম্বার 2। রিজন নাম্বার 3 আমার যেটা মনে হয়েছে, ম্যাক্সিমাম ডিপেন্ডেন্সি অন দ্য কোচিং, নট দ্য সেলফ প্রিপারেশন। অনেক সময় কোচিংয়ের ওপর কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট হয়ে যায়, বিশেষত এখন যে অনলাইন কোচিংয়ের যে যুগ এসেছে, এবং ইউটিউবের মধ্য দিয়ে আমরা বিভিন্ন চ্যানেল আমরা দেখছি, এবং একটা চ্যানেল দেখে মনে হচ্ছে যে এই চ্যানেলে হয়তো ভালো, আবার তুমি যখন অন্য চ্যানেলে যখন সুইচ করছো তখন মনে হচ্ছে আগেরটা থেকে এইটা ভালো। এই যে তোমাদের মধ্যে কনফিউশন হচ্ছে, এবং তার ফলে কেউ হয়তো 3-4টে কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাচ্ছে। তো যখনই সে 3 থেকে 4টে কোচিং সেন্টারে সে যখন ভর্তি হয়ে যাচ্ছে, তখন সে কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে যে কার মেটেরিয়ালসটা সে পড়বে। তো এটাকেই আমি বলছি যে ম্যাক্সিমাম ডিপেন্ডেন্সি অন দ্য কোচিং, এবং সেই কোচিংয়ে স্যার কি পড়াচ্ছেন, তো তার উপর প্রধানত তারা বেশি ফোকাস করছে। ঠিক আছে, এটা তো ফোকাস করা দরকার, তার সঙ্গে সঙ্গে সেখানে যে এমসিকিউ হচ্ছে সেটার উপর ফোকাস করছে। কিন্তু আমি তোমাদেরকে বারবার এটা বলছি, তুমি এতদিন ধরে যা পড়ে এসেছো, তোমার নিজের প্রতি তুমি কিন্তু কনফিডেন্স রাখো। মনে রাখবে, এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরাও কিন্তু আমার মতো টিচার হতে চলেছ। সুতরাং তোমাদের কিন্তু নলেজ কিন্তু কম নেই। তুমি তোমার নিজের প্রতি আস্থা রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো, কিন্তু সেলফ প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোচিং সেন্টারে হয়তো এই সময় হয়তো পরীক্ষা আছে, তো তার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, এরকম নয়। তুমি নিজের মতো করে প্রিপারেশন নাও। অবশ্যই একটা গাইডেন্সের প্রয়োজন আছে, কিন্তু তার মানে এটা নয় যে অন্ধের মতো তুমি 3-4টা গাইড তুমি নেবে। দেখো, আমি যে কথাগুলো বলছি এগুলো ফ্র্যাঙ্কলি বলছি, প্রত্যেকেই ভালো প্রধানত গাইড দিচ্ছেন, যারা এসএসসি পড়াচ্ছেন, তো তারা প্রত্যেকেই হচ্ছে এলিজেবল।
সুতরাং প্রত্যেকেরই কিন্তু নলেজ আছে, তাদের প্রত্যেকের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে কোনো একটা প্রধানত তোমার যেটা মনে হচ্ছে যে রিলায়েবল, তো তার উপর প্রধানত তোমরা ডিপেন্ড করো। এরকম 3-4টে যখনই কোচিংয়ের ওপর ডিপেন্ড করবে তখন কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাবে। এবং সম্পূর্ণরূপে কোচিংয়ের ওপর নয়, নিজেকে কিন্তু প্রিপারেশান নিতে হবে, এটাই সত্যি। সিলেবাস যা আছে সমস্ত অংশ তোমাকে কভার করতে হবে। কোচিং সেন্টার কবে সেই সিলেবাস কভার করবে তার আশায় বসে থাকলে হবে না, তোমাকে কিন্তু কভার করতে হবে, এটা মাথায় রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা অনেক সময় কি করি যে ম্যাক্সিমাম সময় আমরা মোবাইল দেখছি, ঠিক আছে, ইউটিউবে কোনো ভিডিও দেখছি, কোনো টপিকস বুঝতে পারছি না, এর ফলে কিন্তু আমাদের স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, কিন্তু বইয়ের পাতাতে চোখ রাখার সময় আমাদের কমে যাচ্ছে। কিন্তু তোমাকে কিন্তু স্ক্রিন টাইমটা কমিয়ে বইয়ের পাতায় চোখ রাখার সময়টাকে তোমাকে বাড়াতে হবে, মাথায় রাখবে। এবং এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সুতরাং সেটা একমাত্র পসিবল যদি আমরা খাতা পেন নিয়ে সকল যে ট্র্যাডিশনাল যে প্রসেস, তো সেই ট্র্যাডিশনাল প্রসেসে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। স্ক্রিনেতে পড়াশোনা কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা ভালো হয় না। তোমাকে ট্র্যাডিশনাল প্রসেস অর্থাৎ সিম্পলি পেন অ্যান্ড পেপার তোমাকে সহযোগে কিন্তু প্রিপারেশান নিতে হবে, এবং এটাকেই বলা হচ্ছে সেলফ প্রিপারেশান। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এক্ষেত্রে কোচিংয়ের ওপর 100% ডিপেন্ডেন্ট হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে তারা কনফিউজড হয়ে যায়, এবং সেই কনফিউশন দূর করতে করতেই অনেকটা সময় চলে যায়। তো এটা হচ্ছে 3 নাম্বার রিজন। আমি আবারও বলছি, এই সমস্ত রিজনগুলো আমার মনে হয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে আমি অ্যানালাইসিস করছি। তো এই বিষয়গুলো তোমরা অ্যাভয়েড করবে, নিশ্চয়ই তোমাদের এসএলএসটি এক্সামিনেশন ক্র্যাক করার প্রবাবিলিটি বাড়বে। এরপরে যেটা বলবো, রিজন নাম্বার 4, ডোন্ট ডিসাইড হোয়াট উইল রিড বিফোর 10 days অফ এক্সাম। বেশিরভাগ স্টুডেন্ট এই কারণের জন্য ফেল করে, কারণ পরীক্ষার 10 দিন আগে তারা কি পড়বে সেটা তারা ঠিক করতে পারে না। তারা যে প্রিপারেশান নেয় সেটা হ্যাফাজার্টলি প্রিপারেশান নেয়, কিন্তু প্রিপারেশান নিতে নিতে ইম্পর্টেন্ট অংশগুলো তোমাকে হাইলাইট করে রাখতে হবে, এবং পরীক্ষার 1 সপ্তাহ বা 10 দিন আগে তুমি কি পড়বে সেটা এখন থেকে ঠিক করে রাখবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এটা করে না, এবং তার ফলে পরীক্ষার 1 সপ্তাহ বা 10 দিন আগে তাদের প্রিপারেশান হ্যাফাজার্ট হয়ে যায়। হয়তো কোনো একটা টপিক্স পড়ছে, সেই টপিক্সটা খুঁজে পাচ্ছে না, কারণ তার তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, স্ক্যাটার্ড হয়ে আছে, কোনো কিছু অ্যাকুমুলেটেড নেই। সে ঠিক করে রাখেনি যে 10 দিন আগে কি পড়বে বা 1 সপ্তাহ আগে কি পড়বে, এবং তার ফলে তার মধ্যে অটোমেটিক্যালি একটা ইমেন্স প্রেসার তৈরি হয়, এবং সে মাঝপথে সে হাল ছেড়ে দেয়। সুতরাং এখনো কিন্তু তোমাদের সময় আছে, পরীক্ষার 10 দিন আগে বা 1 সপ্তাহ আগে তোমরা কোন অংশগুলো দেখবে সেগুলো কিন্তু প্রিপারেশন নিতে নিতে এখন থেকে ঠিক করে রাখো। এবং ম্যাক্সিমাম এটা করে না বলে, সেই কারণের জন্য যেটা বলছিলাম যে মাঝপথে তারা প্রিপারেশন ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয়, কনফিডেন্স তার ফলে তাদের কমে যায়। সো দে ডোন্ট ডিসাইড হোয়াট উইল রিড বিফোর 10 days অফ এক্সাম, এবং সেই কারণের জন্য তারা ফেল করে। এটাকে কিন্তু আমি বারবার বলছি, এখন থেকে ঠিক করে রাখো পরীক্ষার 1 সপ্তাহ বা 10 দিন আগে কোন জিনিসগুলো দেখবে, কারণ বায়োলজি এমন একটা সাবজেক্ট তুমি যতই পড়ো দেখবে যে ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো সেই কারণের জন্য এটা কিন্তু এখন থেকে ঠিক করে রাখতে হবে। এরপরে দেখো, রিজন নাম্বার 5, ডোন্ট অ্যারেঞ্জ টপিক্স প্রপারলি সো প্রিপারেশন নট কম্প্যাক্ট। তার মানে বায়োলজিক্যাল সায়েন্সে দেখো প্রধানত জুলজি আছে, ফিজিওলজি আছে, তার সঙ্গে সঙ্গে বোটানি আছে, আবার এমন কিছু কিছু টপিকস আছে যেগুলো জুলজি, বোটানি, ফিজিওলজি এই সবগুলোতে আছে। সুতরাং সিলেবাসকে এইরকমভাবে ভাগ করে নাও, জুলজির এক্সক্লুসিভলি জুলজির যে টপিক্সগুলো আছে সেইগুলো, ফিজিওলজির যে টপিক্সগুলো আছে সেইগুলো, এবং বোটানির যে টপিক্সগুলো আছে সেইগুলো, এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো কমন টপিক্স, এই 4টে লেভেলে কিন্তু প্রিপারেশান নিতে হবে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টসরা এই 4টে লেভেলে প্রিপারেশান নেয় না। তারা মনে হচ্ছে যে যেগুলো হার্ড আছে সেগুলো আগে পড়ে ফেলবো, আবার যেগুলো মনে হচ্ছে যে যেগুলো ইজি আছে সেগুলো পরে পড়বো। এই যে পরে পড়াটা কিন্তু পরে আর পড়া হয়ে ওঠে না। কিন্তু তাহলে তোমাকে দেখো এখন থেকে কিন্তু ঠিক করে নিতে হবে, টপিকসগুলোকে তোমাকে প্রপারলি অ্যারেঞ্জ করে নিতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু এটা করে না, এবং তার ফলে পরীক্ষার আগের দিন হয়তো দেখলো যে কোনো একটা টপিক সেটা পড়া হয়নি। ধরে যাক আমি এক্সাম্পল দিচ্ছি যে পপুলেশন ইকোলজি তার পড়া হয়নি। এবার সে পপুলেশন ইকোলজি যখন পড়তে যাচ্ছে দেখছে যে তার কাছে মেটেরিয়ালস নেই, তখন কি, তখন সেই মেটেরিয়ালস খুঁজতে গিয়ে তার সময় চলে যায়, এবং তার মাথা গরম হয়ে যায়, এবং তার ফলে প্রিপারেশন ছেড়ে দেয়। সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম দেখা যায় যে তারা কিন্তু টপিকসগুলোকে প্রপারলি অ্যারেঞ্জ করে না, এবং সেই জন্য প্রিপারেশন কম্প্যাক্ট হয় না। এই কারণের জন্যও কিন্তু অনেকে এই এক্সামিনেশন ফেল করে, সাকসেস হতে পারে না। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, সমস্ত মেটেরিয়ালসগুলোকে কিন্তু তোমাদেরকে অ্যারেঞ্জ করে রেখে দিতে হবে। প্রত্যেকটা এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে অ্যারেঞ্জ করে রেখে দিতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
পরীক্ষার সময় এরকম যেন না হয় যে কোনো টপিকস তোমাকে খুঁজতে হচ্ছে, এই রকম বিষয়টা যেন না হয়। এবং তার ফলে আমি আবারও বলছি যে তোমরা কিন্তু পরীক্ষা থেকে ফোকাস হারিয়ে ফেলবে। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা বললাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রিজন নাম্বার 6, ডোন্ট হ্যাভ প্রপার প্ল্যানিং অ্যাবাউট দ্য মার্জ স্ট্র্যাটেজি। মার্জ স্ট্র্যাটেজি মানে কি? আমি যেটা বলছিলাম, যেমন জুলজি, ফিজিওলজি এবং বোটানি, এগুলোতে এমন কিছু কিছু টপিকস আছে যে সমস্ত টপিকসগুলো প্রধানত পড়লে 3টে সাবজেক্টেরই প্রিপারেশন হয়ে যাবে। তাহলে যখনই ধরা যাক জেনেটিক্স, কেউ হয়তো শুধুমাত্র জুলজির জেনেটিক্স পড়ছে, কেউ হয়তো বোটানির শুধু জেনেটিক্স পড়ছে, দুটোকে ডিফারেন্ট ওয়েতে পড়ছে। কিন্তু যখন জেনেটিক্স পড়বে একটুখানি দেখে নেবে যে জুলজি এবং বোটানিতে জেনেটিক্সের কোন কোন টপিকসগুলো আছে, এবং টোটাল জেনেটিক্সটা তখন তোমাকে কভার করতে হবে। তো এটাই হচ্ছে মার্চ স্ট্র্যাটেজি। যারা এই মার্চ স্ট্র্যাটেজি যারা প্রধানত ফলো করে, তাদের কিন্তু এই এক্সামিনেশন ক্র্যাক করার প্রবাবিলিটি প্রধানত থাকে। সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রকম প্রপার প্ল্যানিং, মার্চ স্ট্র্যাটেজি এরকম টাইপের কোনো রকম প্রপার প্ল্যানিং ম্যাক্সিমামের ক্ষেত্রে থাকে না, এবং সেই জন্য তাদের প্রিপারেশন কিন্তু হ্যাফাজাট হয়ে যায়। প্রিপারেশন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকলে হবে না, স্ক্যাটার্ড থাকলে হবে না। প্রিপারেশনকে যেমন কম্প্যাক্ট হতে হবে, তার সঙ্গে সঙ্গে এই 3টে সাবজেক্ট নিয়ে যেহেতু তোমাদেরকে ডিল করতে হচ্ছে, তাহলে 3টে সাবজেক্টের মধ্যে কোথায় কানেকশন আছে সেটা কিন্তু দেখতে হবে। যেমন জুলজির যদি আমি বলি যে ফিজিওলজি একটা পার্ট আছে, তাহলে জুলজির যখন ফিজিওলজি তুমি পড়ছো ব্লাড, তার সঙ্গে সঙ্গে ক্লটিং, তখন মেন মানে হার্ডকোর ফিজিওলজির যে অংশ আছে, তো সেটাও কিন্তু তোমাদেরকে সাইমালটেনিয়াসলি কভার করে ফেলতে হবে। তো এটাই হচ্ছে মার্জ স্ট্র্যাটেজি। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রধানত এটা করে না। ঠিক আছে, রিজন নাম্বার 7 দেখো, ল্যাক অফ প্র্যাকটিসিং এমসিকিউজ। অনেকে কেবলমাত্র শুধুমাত্র থিওরি পড়ে যাচ্ছে, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করছে না, এবং সেই কারণের জন্য প্রধানত এমসিকিউ সম্পর্কে তারা পরিচিত হতে পারে না, এবং সেই জন্যও কিন্তু অনেকে এই এক্সামিনেশন ক্র্যাক করতে পারে না। দেখো, আমি যখন ওয়ার্কিং অবস্থায় প্রধানত এই এসএলএসটি এক্সামিনেশন আমি ক্র্যাক করেছিলাম, তো তখন কিন্তু আমি থিওরি পড়ার খুব বেশি সময় পাইনি। যা ঘটনা ঘটেছে আমি ফ্র্যাঙ্কলি সেগুলোই তোমাদেরকে বলছি। তখন আমি থিওরি পড়ার খুব বেশি সময় পাইনি। তো আমি দেখলাম এখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা। তাহলে আমি প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি 11-12 লেভেলের ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি পড়ে প্রথমে বেস ক্লিয়ার করে নিয়েছিলাম, যেহেতু সময় আমার কম ছিল, পড়ার সময় পেতাম না, এবং প্রচুর পরিমাণে অ্যাম্পল নাম্বার অফ এমসিকিউ কিন্তু আমি প্র্যাকটিস করেছিলাম। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অন্তত 50 থেকে 60টা করে আমি এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম। তাহলে যখনই তুমি কোনো একটা চ্যাপ্টার যখন তুমি কমপ্লিট করবে, অবশ্যই কিন্তু এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কারণের জন্যই ফেল করে, কারণ এমসিকিউ তারা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে না। এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমি তোমাদের কয়েকটা বইয়ের কথা বলেছিলাম। যেমন তোমরা কিন্তু, যেহেতু এটা স্কুল লেভেলের এক্সামিনেশন, সেই জন্য নিটের 34 ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার ভালো করে তোমরা ফলো করবে। কোথা থেকে প্র্যাকটিস করবে সেটাও আমি তোমাদেরকে বলেছিলাম, আরও একবার বলে দিই। প্রথমেই কিন্তু নিটের যে প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স আছে সেটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে কোন পাবলিশার্সের বই কিনবে। অ্যারিহ্যান্তের বই আছে, তার সঙ্গে সঙ্গে ফিজিক্সওয়ালার বই আছে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। খুব ভালো বই, এই যে দুটো পাবলিশার্স বললাম, খুব ভালো বই। তো সেখান থেকে তোমরা প্রথমেই এটা প্র্যাকটিস করে নেবে নিটের এমসিকিউ, এবং তারপরেই দেখবে সাঁতরা পাবলিকেশনের যে এসএলএসটি যে বায়োলজি বই বের করেছে, পিজি লেভেলের বইটা আমি দেখেছি, সেইটা আমি তোমাদেরকে বলছি। তো পিজি লেভেলের যে এমসিকিউ বই আছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে। তো এই দুটো বই ভালো করে প্র্যাকটিস করবে এবং থিওরি ভালো করে পড়বে, তাহলেই কিন্তু হবে। সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রধানত স্টুডেন্টসরা এটা করে না, শুধুমাত্র থিওরি পড়ে তারা চলে যায়, এবং তার ফলে যখন এমসিকিউ যখন সলভ করতে যাবে, মানে অ্যাকচুয়ালি এক্সাম ডেতে যখন এমসিকিউ যখন সলভ করতে যায়, তখন কিন্তু আর কনফিডেন্স পায় না। সুতরাং ল্যাক অফ প্র্যাকটিসিং এমসিকিউ এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিজন, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট 4 মক টেস্ট। দেখো, এক্ষেত্রে প্রধানত 4টে মক টেস্ট তারা দেয় না। মক টেস্ট মানে কি? মক টেস্ট মানে যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে 100% কোচিংয়ের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যেও না। যে কোচিং সেন্টার কবে, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে স্যার মক টেস্ট আপনি নেবেন, মক টেস্ট নেবেন। দেখো, আমি তোমাদেরকে বলবো যে সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে বেস্ট অ্যাসেসমেন্ট। তুমি যেরকমভাবে প্রিপারেশন নিয়েছো, তুমি নিজেকে অ্যাসেস করো। যে সাঁতরা পাবলিকেশনের যে বই বলছিলাম, এখানে অনেকগুলো সেট আছে, ঠিক আছে? তো এই সেটগুলো থেকে যে কোনো একটা সেট তুলে নাও, তোমার প্রিপারেশন কেমন হয়েছে তুমি নিজে নিজে পরীক্ষা দাও। যখনই, অবশ্যই কোচিং সেন্টারের মক টেস্ট ভালো, আমি কাউকে ছোট করছি না, কিন্তু ঘটনা হচ্ছে আমি তোমাদেরকে বারবার এটা বলছি যে নিজে নিজে তোমরা মক টেস্ট দাও এবং নিজে নিজেকে অ্যাসেস করো। অন্য কারোর সঙ্গে প্রিপারেশন কেমন হচ্ছে কম্পেয়ার করো না।
অনেক সময় আমরা এরকম বলি যে কোনো কোচিং সেন্টারে হয়তো বলছে যে এই স্টুডেন্ট হায়েস্ট পেয়েছে, এ থার্ড হয়েছে, এ ফোর্থ হয়েছে, দেখা গেল তোমার র্যাঙ্ক অনেক নিচে, তাহলে কি হবে, তোমার কনফিডেন্স অনেক কমে যাবে। কিন্তু তুমি নিজে বুঝতে পারবে, নিজেকে তুমি যখন অ্যাসেস করবে তখন তুমি কিন্তু নিজে বুঝতে পারবে যে কোথায় তোমার ল্যাকুনা আছে, কোথায় তোমার স্ট্রং পয়েন্ট আছে, সেটাকে তুমি রিকভার করতে পারবে। এবং সেই কারণের জন্য তোমাদেরকে নিজে নিজে অন্তত 4টে মক টেস্ট মিনিমাম দেবে। 4টে মক টেস্ট বলতে এক্ষেত্রে একটা বোটানি, একটা জুলজি, একটা ফিজিওলজি আর একটা কমন টপিক্স। কমন টপিক্সের মধ্যে জেনেটিক্স আছে, তার সঙ্গে সঙ্গে মলিকুলার বায়োলজি আছে, ইকোলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে। সুতরাং 4টে মক টেস্ট, এবং প্রত্যেকটা মক টেস্টে অন্তত মিনিমাম 60টা করে কোয়েশ্চেন্স থাকবে। তাহলে 40টা কোয়েশ্চেন্স, মানে 240টা কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি তোমাকে নিজেরা মক টেস্ট দিয়ে কিন্তু তৈরি হতে হবে। দেখো, মক টেস্টে এমনভাবে দেবে যে এক্সামিনেশন সিচুয়েশন অনুযায়ী প্রধানত তোমরা মক টেস্ট দেবে। এক্সাম যদি হয়, আমি ধরে নিচ্ছি যে যদি 10টা থেকে এক্সামিনেশন হয়, তাহলে এই যে 4টে যে মক টেস্ট দেবে, এটা কিন্তু সকাল 10টা থেকেই দেবে। এর কারণটা কি, এই ব্রেনটাকে কিন্তু আমাদেরকে সিজেন্ড করে দিতে হবে। অর্থাৎ যখন এক্সামিনেশনের হলে, এক্সাম হলে যখন তুমি যখন পরীক্ষার যখন সিচুয়েশনে যখন চলে আসবে, তো সেই সময় কি হয়, সেই সময় তুমি যখন এমসিকিউ প্র্যাকটিস করতে করতে অনেক সময় আমাদের ব্রেনের নিউরনগুলো ফ্যাটিক হয়ে যায়। তো এইরকম সিচুয়েশনে কি হয়, প্রিপারেশান বা এক্ষেত্রে এক্সামিনেশন অনেক সময় আমাদের হ্যাম্পার হয়। তো সেই কারণের জন্য তোমাকে কিন্তু আগে থেকে তোমার ব্রেনের নিউরনগুলোকে সিজেন্ড করে নিতে হবে। তুমি যখনই ধরে যাক 10টা থেকে, আমি ধরে নিচ্ছি যে 10টা থেকে হয়তো পরীক্ষা হবে, তো 10টা থেকে হয়তো 11:30 পর্যন্ত পরীক্ষা হবে। তাহলে এই যে 4টে মক টেস্ট, সামনের যে মান্থ আছে অগস্ট মান্থ, তো প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট দাও, এবং সেটা 10টা থেকেই দাও, 10টা থেকে 11:30। একদিন হয়তো তুমি জুলজি দিলে, একদিন বোটানি দিলে, একদিন ফিজিওলজি দিলে, একদিন কমন টপিক্স দিলে, এবং 10টা থেকে 11:30টাই এটা দাও। এবং এই মক টেস্টের দিনে ঠিক যেরকমভাবে এক্সামিনেশনের হলেতে তুমি যেরকম যেদিন এক্সামিনেশন হবে, তো সেদিন তুমি যেরকম প্রিপারেশান নেবে, এই মক টেস্টের দিন একদম তোমার কিন্তু প্রিপারেশান সেরকমই হতে হবে। তো এটাই হচ্ছে মক টেস্ট, ঠিক আছে? এটাই হচ্ছে সিম্পলি, এটাকেই আমরা বলবো মক টেস্ট। তো এইরকমভাবে প্রিপারেশান নাও। যেমন জুলজি তুমি যেদিন মক টেস্ট দেবে, পরীক্ষার দিনে জুলজি তুমি যেভাবে দেখবে, তো সেরকমভাবে এই দিন মক টেস্টের দিন একদম সেইভাবেই জুলজিটাকে পড়ো। তো এইভাবে নিজেরা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই মক টেস্ট দেয় না বলে মিনিমাম 4টে মক টেস্ট, আমি অনেকগুলো বলছি না যে 10টা 15টা তোমাদের দেওয়ার দরকার নেই, নিজেরা 4টে মক টেস্ট দাও, এবং এই 4টে মক টেস্ট দিয়ে তোমরা প্রিপারেশান নাও। নিশ্চয়ই তোমরা অনেক কনফিডেন্স পাবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টসদের এমসিকিউ প্র্যাকটিস করেন, এবং অন্তত 4টে মক টেস্ট এক্সামিনেশন হল সিচুয়েশনের মতো করে দেয় না বলে, তো সেই কারণের জন্য অনেক ক্ষেত্রে তারা কিন্তু ব্যর্থ হয়। এরপরে দেখো, এরপরে যেটা বলবো, ল্যাক অফ মাইন্ড রিডিং অ্যান্ড বিকাম দ্য এক্সাইটেড ইজিলি। তার মানে কি, তার মানে হচ্ছে এটাই, অনেক সময় আমরা কোনো একটা টপিকস পড়লাম, কিন্তু টপিক্সটা পড়ার পরে একটু তুমি নিজেকে সময় দাও। ধরা যাক যেদিন তোমার মক টেস্ট আছে, ধরা যাক তোমার জুলজি যেদিন তোমার মক টেস্ট আছে, তো সেই মক টেস্টের দিন প্রথমেই কিন্তু উঠে পড়তে যাবে না, উত্তেজিত হয়ে যাবে না। প্রথমেই তুমি চোখ বুঝে আগে সিলেবাসটাকে চিন্তা করো। যেমন চোখ বুঝে যদি সিলেবাস চিন্তা করো, তাহলে প্রথমেই আছে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনে যেমন প্রোটোজোয়াতে কি আছে সেগুলো একটু চোখ বুঝে ভাবো, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এগুলো সব একটুখানি ভেবে নাও, মানে রিকল করো। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টসরা এই রিকলটা করে না বলে সেই জন্য তারা ফেল করে, এবং সেই জন্য তারা সহজেই উত্তেজিত হয়ে যায়, এবং তার ফলে তারা কিন্তু ফেল করে। তো এটা কিন্তু হলে হবে না। এই পরীক্ষার জন্য তোমাকে কাম অ্যান্ড কোয়াইট হতে হবে, তোমাকে শান্ত মনে কিন্তু চিন্তা করতে হবে। চোখ বুঝে সিলেবাসটাকে ভাবো, সিলেবাসের কোন অংশগুলো পড়া হয়েছে সিলেবাস দেখে দেখে নয়। আমি যেটা বলতে চাইছি যে চোখ বুঝে সিলেবাসটাকে ভাবো, এবং ভাবতে ভাবতে চিন্তা করো। ধরা যাক তুমি ইনভার্টিব্রেটের ক্লাসিফিকেশন, চোখ বুঝে ভাবো ইনভার্টিব্রেটের ক্লাসিফিকেশনে কি আছে, এবং ধরা যাক ভার্টিব্রেটের ক্লাসিফিকেশন তো কি আছে সেটা চিন্তা করো। বিভিন্ন অর্গান সিস্টেম যেগুলো আছে, যেমন ফিল্টার ফিডিং ইন অ্যাম্ফিঅক্সাস, তুমি তো পড়েছো, তো সেই পড়াটাকে একটু চোখ বুঝে ভেবে নাও যে ফিল্টার ফিডিং ইন অ্যাম্ফিঅক্সাসে কোন অংশগুলো ইম্পর্টেন্ট। তো এটাকেই আমরা বলছি যে মাইন্ড রিডিং, বা এটাকে আমি বলছি রিকল। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টসরা এই রিকলটা করে না, এবং সেই জন্য তারা এক্সাইটেড হয়ে যায়। এবং এখন থেকে যখনই ঘুমাতে যাবে, তখন কি সারা দিনে তুমি কিছু না কিছু জিনিস পড়েছো, তো সেই জিনিসটা কিন্তু একটু চোখ বুঝে তোমাকে চিন্তা করতে হবে, রিকল করতে হবে। এটা যদি রিকল করতে না পারো তাহলে সহজেই কিন্তু ভুলে যাবে। এবং স্টুডেন্টসরা এই বিষয়টা করে না বলে
তারা সিরিয়াস থাকে না বলে তো সেই কারণের জন্য করে না, এবং সেই জন্য তারা সহজেই এক্সাইটেড হয়ে যায় এবং তার ফলে তারা এক্সামিনেশন ফেল করে। সুতরাং এই রিকল বা মাইন্ড রিডিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে মনে পড়া যেটাকে বলা হয়। এরপরে যেটা বলবো তো সেটা হচ্ছে E-1 ডে স্ট্র্যাটেজি। রিজন 9 যেটা, সেটা হচ্ছে E-1 ডে স্ট্র্যাটেজি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ পরীক্ষার আগের দিন তারা কিন্তু স্ট্র্যাটেজি ঠিক করে না। দেখো, পরীক্ষার আগের দিন কি করতে হবে? প্রথমেই পরীক্ষার আগের দিন যে কাজটা করতে হবে, পরীক্ষার দিনে তোমার যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোকে আগে ঠিক করে রেখে দাও। একটা ফাইলের মধ্যে সেগুলোকে আগে ঠিক করে রেখে দাও। অনেক সময় এরকম হয় যে পরীক্ষার একদম শেষ মুহূর্তে, হয়তো যেদিন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, যেদিন পরীক্ষার দিনে তুমি হয়তো ডকুমেন্টসটাকে ব্যাগের মধ্যে ঢোকাচ্ছ। তাহলে এক্সামিনেশনের আগের দিন ঠিক করে নাও যে পরীক্ষার দিনে তোমার যে ডকুমেন্টসগুলো লাগবে, তো সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে আগে অ্যারেঞ্জ করে নাও। তোমার অ্যাডমিট কার্ড, তোমার পেন, তোমার পেন্সিল, তোমার যা কিছু জিনিসপত্র আছে তো সেগুলোকে আগে গুছিয়ে নাও। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় স্টুডেন্টসরা এই স্ট্র্যাটেজি ফলো করে না। তাহলে সমস্ত জিনিস তোমার গোছানো হয়ে গেল, সেটাকে ব্যাগের মধ্যে রেখে দাও, ব্যাগটাকে ভালো করে গুছিয়ে নাও। ঠিক আছে? এরপরে কি করবে? এরপরেই পড়তে বসে যাবে না। এরপরে সিলেবাসটা দেখো, সিলেবাসটা দেখে ওই যে বলেছিলাম একটু চোখ বুজে চিন্তা করো যে কোন অংশগুলো তুমি পড়েছো। ধরা যাক প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন, টোটাল প্রোটোজোয়ার ক্লাসিফিকেশনটা ভাবো, এবং যেখানটা মনে পড়ছে না তোমার কাছে তো নোটস আছে, তো সেই নোটসটা দেখে একটু চোখ বুলিয়ে নাও। তারপরে ধরা যাক পরিফেরার ক্লাসিফিকেশন, তো পরিফেরার ক্লাসিফিকেশনে পরিফেরার কি কি ক্যারেক্টার্স আছে একটু ভাবো। দেখবে যে এটা ভাবতে ভাবতেই তোমার মনে পড়ে যাচ্ছে যে কোন অংশগুলো ইম্পর্টেন্ট, তো সেগুলো একটু দেখে নাও। তো এরকম ভাবে প্রিপারেশন নাও। ধরো যাক তুমি অ্যাওটিক আর্চ দেখছো, অ্যাওটিক আর্চ একটু চিন্তা করো। তাহলে অ্যাওটিক আর্চ মানে টপিক ওয়াইজ প্রথমে চিন্তা করে নাও, তারপরে নোটসটাকে দেখে চোখ বুলিয়ে নাও। এটাই হচ্ছে E-1 ডে এর স্ট্র্যাটেজি। এবং এর ফলে দেখবে যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকস কিন্তু সহজেই তুমি কভার করতে পারবে। আর সবগুলো যদি লাইন বাই লাইন তুমি যদি প্রতিটা টপিকস যদি পড়তে যাও, তাহলে কিন্তু কোনোদিন কভার করতে পারবে না, এক্সাইটেড হয়ে যাবে, আলটিমেটলি পরীক্ষাতে তোমার রেজাল্ট খারাপ হবে। তখন তোমার মনে হবে যে এই অংশটা দেখা হয়নি, ওই অংশটা দেখা হয়নি, আলটিমেটলি কিন্তু তোমার রেজাল্ট খারাপ হবে। সেই কারণের জন্য পরীক্ষার আগের দিন প্রতিটা টপিকস প্রথমে ধরে প্রথমে একটু চিন্তা করে নাও, চিন্তা করে তার ইম্পর্টেন্ট জায়গাগুলো তুমি এখন থেকে হাইলাইট করে রেখে দাও। তো সেগুলো পারলে একটু দেখে নাও। যদি তোমার মনে হয় যে ওই অংশটা দেখার তোমার প্রয়োজন নেই, তাহলে সেটা দেখার দরকার নেই। যেমন ধরা যাক আমি বলছি যে ব্রায়োফাইটার ক্যারেক্টার্স, তোমার মনে হচ্ছে যে ব্রায়োফাইটার্স ক্যারেক্টার্স আর কি দেখবো, ওগুলো তো দেখার দরকার নেই। সুতরাং সেটা দেখার দরকার নেই, কিন্তু একটু মনে মনে একটুখানি রিকল করে নাও। ঠিক আছে? তো এটাই হচ্ছে E-1 ডে এর স্ট্র্যাটেজি। এক্সামিনেশন -1 ডেতে কখনোই সমস্ত টপিকস পড়তে যাবে না। তার ফলে সিলেবাস কভার হবে না, এবং আলটিমেটলি তোমার মনে হবে যে বিভিন্ন টপিকস তোমার পড়া হয়ে ওঠেনি, পরীক্ষা তোমার খারাপ হবে। সুতরাং এটাই হচ্ছে E-1 ডে স্ট্র্যাটেজি। ম্যাক্সিমাম স্টুডেন্টস এই স্ট্র্যাটেজি কিন্তু ফলো করে না, সেই কারণের জন্য তারা ব্যর্থ হয়। এবং রিজন নাম্বার 10 যেটা, তো সেটা হচ্ছে একদম লাস্ট রিজন, এক্সামিনেশন ডেতে প্রপার স্ট্র্যাটেজি তারা ফলো করে না টু সলভ দ্য MCQ। তার মানে কি? যখনই তুমি কোয়েশ্চেন্স পাবে, অর্থাৎ SLSTর যখনই তুমি কোয়েশ্চেন্স পাবে বায়োলজিক্যাল সায়েন্সে, একটু দেখে নাও যে কোয়েশ্চেন্স যেগুলো পাচ্ছ, একটু দেখে নাও যে কোন কোয়েশ্চেন্সগুলো তুমি একদম ডেফিনেটলি করতে পারবে। যে প্রশ্নগুলো তোমাকে দুবার চিন্তা করতে হবে না, এমন অনেক কোয়েশ্চেন্স পাবে যেগুলোকে তুমি ডেফিনেটলি করতে পারবে। তো সেই সমস্ত কোয়েশ্চেন্সগুলো তুমি একটু দেখলে, কোয়েশ্চেন্স যখন পড়ছো তুমি জানো যে এই কোয়েশ্চেন্সগুলো তুমি ডেফিনেটলি করতে পারবে। আর কিছু কিছু কোয়েশ্চেন্স আছে দেখবে, ধরো দেখ জুলজিতে তোমাকে 20টা কোয়েশ্চেন্স দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 20টা কোয়েশ্চেন্স তুমি একবার চোখ বুলিয়ে নাও, টোটাল কোয়েশ্চেন্সটাকে, জুলজির টোটাল কোয়েশ্চেন্সটাকে চোখ বুলিয়ে নাও, এবং বুলিয়ে নিয়ে এটাকে হচ্ছে দেখে নাও যে কোনগুলো তোমার একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কোনগুলো তোমাকে চিন্তা করতে হবে, যেগুলো তোমাকে চিন্তা করতে হবে সেগুলোকে গোল দাগ দিয়ে দাও, একটু সার্কেল করে নাও। ঠিক আছে? অ্যাট এ গ্লান্স, খুব বেশি সময় নেবে না। দেখবে যে পরীক্ষার হলে তোমরা কিন্তু হাতে পড়ে অনেকটাই সময় পাবে। যেহেতু এটা MCQ টাইপের এক্সামিনেশন, আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি যেটা তোমাদেরকে বলছি যে পরীক্ষাতে কিন্তু তোমরা অনেকটাই সময় পাবে। সুতরাং সময় নিয়ে তোমাদের চাপের কোনো ব্যাপার নেই। কোয়েশ্চেন্স পেয়ে, ধরো যাক জুলজিতে যেটা বলছিলাম 20টা তুমি কোয়েশ্চেন্স পেলে, তো তার মধ্যে যেগুলো তোমার একটু ডিফিকাল্ট মনে হচ্ছে সেগুলো সার্কেল করে নাও। এগুলোকে কিন্তু পরে তুমি ভাববে। ঠিক আছে? এবার এইভাবে তোমার সার্কেল করা হয়ে গেল।
যেগুলোকে চিন্তা করলে তুমি উত্তর দিতে পারবে সেগুলোকে সার্কেল করে নাও। এরপরে যেগুলো তুমি একদম জানো না, তো সেগুলোতে কোয়ারিজ চিহ্ন দিয়ে নাও, মানে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে নাও। এখন থেকে এই বিষয়টা প্র্যাকটিস করবে। এরপরে যে প্রশ্নগুলো একদম তুমি ডেফিনেটলি জানো, ধরা যাক তুমি 4টে কোয়েশ্চেন্স এরকম হয়েছে যে তুমি কনফিউশনে আছো, একটু চিন্তা করতে হবে। আর হচ্ছে একটা কোয়েশ্চেন্স তুমি একদমই জানো না, তাহলে বাকি যে 15টা যে কোয়েশ্চেন্স আছে, তো সেই বাকি 15টা কোয়েশ্চেন্স কিন্তু ভালোভাবে সলভ করে দাও। এবং যখন সলভ করতে যাবে অনেক সময় এরকম হয় কি, যে এর জায়গায় তুমি বিতে হয়তো গোল দাগ দিয়ে দিলে, তো এই বিষয়টা যেন না হয়। এবং তার সঙ্গে সঙ্গে কোথায় নট লেখা আছে, কোয়েশ্চেন্সে কোথায় নট লেখা আছে সেটাও কিন্তু খেয়াল করতে হবে। তাহলে যে 15টা কোয়েশ্চেন্স তুমি ডেফিনেটলি জানো, ওইগুলোকে একটু কেয়ারফুলি সার্কেল করে নাও, ঠিক আছে? করার পরে তারপরে আবার বোটানিতে চলে যাও। বোটানিতে তুমি একটুখানি দেখে নাও যে কোনগুলো তুমি 100% জানো, যেগুলো তোমার ভুল হবে না। যেমন এরকম যদি কোনো কোয়েশ্চেন্স দেয় যে ডিএনএতে কোন নাইট্রোজেনযুক্ত বেস থাকে না, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, তাহলে এটা তুমি ডেফিনেটলি জানো যে ইউরাসিল থাকে না, তাহলে এটাকে গোল দাগ দেওয়ার দরকার নেই। কিন্তু যেটা কনফিউশিং, তো সেটাকে কিন্তু সার্কেল করে দাও, এবং যেটা তুমি একদম জানো না তো সেটাকে জিজ্ঞাসার চিহ্ন দাও। এবং তারপরেই বোটানির যে প্রশ্নগুলো তুমি ডেফিনেটলি জানো সেগুলো করে ফেলো। আবার ফিজিওলজিতে চলে যাও, ফিজিওলজিতে যেগুলো ডেফিনেটলি জানো সেগুলো প্রথমে করে ফেলো। কেন আমি এটা বলছি? কারণ অনেক সময় এরকম হয় যে প্রথমেই আমরা যেগুলো জানি না সেগুলো যখনই আমরা চিন্তা করতে যাব তখন সময় অনেক চলে যাবে, এবং তার ফলে কি হবে, তার ফলে কিন্তু তোমাদের মধ্যে কনফিডেন্সটা তখন হচ্ছে লো হয়ে যাবে। এবং তখন কি হবে, তখন মনে হবে আমি তো কোনো কোয়েশ্চেন্স আমি করতে পারছি না। তার ফলে তোমাদের মধ্যে একটা প্রেসার তৈরি হবে, চাপ তৈরি হবে, তখন জানা প্রশ্নের উত্তরও ভুল হয়ে যাবে। সুতরাং প্রথমেই জানা প্রশ্নের উত্তরগুলো সব তুমি করে ফেললে, তুমি ফ্রি হয়ে গেলে যে এগুলো আমি 100% জানি, সুতরাং এগুলো আমার 100% কারেক্ট হবে, এটা ফ্রি হয়ে গেলে। এরপর কোথায় যাবে, এরপর যেগুলো তোমাকে চিন্তা করতে হবে, তো সেই চিন্তা ভাবনা করে যে প্রশ্নের উত্তরগুলো তুমি করবে সেগুলোকে একটু কোয়েশ্চেন্সগুলো একটু চিন্তা করো। চিন্তা করে যদি কোনো কোয়েশ্চেন্সের উত্তর, যেটা বলছিলাম যে জুলজিতে তুমি মনে করছো যে 4টে প্রশ্নের উত্তর তোমাকে একটু চিন্তা করলে বের হবে, কিন্তু প্রথম প্রশ্নটা নিয়ে দেখলে যে তুমি বের করতে পারছো না, বেশি সময় দেবে না, 2-1বার চিন্তা করবে, সেকেন্ড কোয়েশ্চেন্সে চলে যাবে, একটু চিন্তা করবে। অনেক সময় এরকম হয় যে যে প্রশ্নের উত্তরটা প্রথম মাইন্ডে স্ট্রাইক করে তো সেটাই জেনারেলি আনসার হয়, সুতরাং সেই আনসারে তোমরা যাওয়ার চেষ্টা করবে। অনেক সময় এরকম হয় যদি একদমই যদি করতে না পারো, ঠিক আছে, তাহলে একটু চিন্তা করে, চিন্তা করলেই দেখবে উত্তর পেয়ে যাবে। আমাদের ব্রেন এমন, তুমি যদি একবার কোনো এমসিকিউ যদি প্র্যাকটিস করে রাখো, যখন এক্সাম হল সিচুয়েশন আসবে তখন কিন্তু সেটা তোমাদের মনে পড়ে যাবে। তাহলে এইভাবে এই যেগুলো তোমাকে চিন্তা করতে হচ্ছে সেগুলো করো, জুলজিতে করো, বোটানিতে করো, ফিজিওলজিতে করো। তারপরে যেটা একদম জানো না সেখানে ওই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, যেটা বললাম যে তোমার যেটা প্রথম উত্তর মনে হচ্ছে তো সেটাকেই তুমি যাওয়ার চেষ্টা করো। এটা তোমার একদমই নলেজ নেই, তাহলে সেটাতে যাওয়ার চেষ্টা করো, অনেক সময় এটাও কিন্তু ঠিক হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে স্টুডেন্টসরা এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো ফলো করে না, এবং সেই কারণের জন্য তারা প্রধানত ফেলিওর হয়ে যায়। আমি আবারও বলছি, যে প্রশ্নের উত্তরগুলো তুমি 100% জানো সেগুলো প্রথমে করে ফেলবে। কেন? কারণটা হচ্ছে এটাই, যে প্রশ্নের উত্তরগুলো তুমি জানো না, দেখো এরকম নয় যে সমস্ত প্রশ্নের উত্তর স্টুডেন্টসরা সব কিছু জানবে। সুতরাং এমন কিছু কোয়েশ্চেন্স অবভিয়াসলি থাকবে যেগুলো কিন্তু তুমি জানো না বা তোমাকে চিন্তা করে উত্তর দিতে হবে, এরকম প্রশ্ন থাকবেই, মানে থাকতেই হবে। তো সেই প্রশ্নগুলো কিন্তু প্রথমে করতে যাবে না, তাহলে যেগুলো জানো সেগুলো আগে করে নাও। এর কারণটাই হচ্ছে এটা, যেটা বলছিলাম যে যখনই ওই কনফিউশন প্রশ্নের উত্তরগুলো যখনই করতে যাবে তখন কিন্তু তোমাদের কনফিডেন্স চলে যাবে, এবং তার ফলে জানা প্রশ্নের উত্তরও কিন্তু ভুল করে ফেলবে। সেই জন্য যেগুলো জানো আগে সেগুলো করে ফেলো, তারপরে যেগুলো চিন্তা ভাবনা করতে হচ্ছে তো সেগুলো আনসার দাও, এবং যেগুলো একদম জানো না তো সেই সমস্ত কোয়েশ্চেন্সের যেগুলো তোমার মনে হচ্ছে যে ফার্স্ট আনসার তোমার মনে যেটা স্ট্রাইক করছে তো সেটা হবে, তো সেটাতে যাও। যেটা তুমি একদম নীল, যে প্রশ্নের উত্তরে তোমার কোনো নলেজই নেই, তো এইভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবং মক টেস্ট তোমরা যে দেবে 4টে যে মক টেস্ট, তো 4টে মক টেস্টের সময়ও কিন্তু এই একই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সুতরাং প্র্যাকটিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এক্সাম ডেতে অনেকে প্রপার স্ট্র্যাটেজি থাকে না, এবং সেই কারণের জন্য কিন্তু তারা ফেল করে। দেখো আরও একবার টোটাল বিষয়টা তোমাদেরকে আমি বলে দিই, খুব শর্টে তোমাদেরকে বলে দেবো যে কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেইল্ড ইন এসএলএসটি বায়োলজি এক্সামিনেশন, কেন বায়োলজি এক্সামিনেশনে ফেল করে, তার জন্য 10টা ইম্পর্টেন্ট রিজনসের কথা বলবো, ঠিক আছে। প্রথম যে রিজন আছে, প্রথমত তাদের বেসিক কনসেপশন ক্লিয়ার থাকে না, এবং +2 লেভেলকে তারা ইগনোর করে।
সেকেন্ড যে রিজন আছে, মোস্টলি ফোকাসড অন আদার্স প্রিপারেশন অ্যান্ড দ্য কনসেন্ট্রেট অন দ্য আদার ম্যাটার্স, মানে অন্যান্য স্টুডেন্টসরা কি প্রিপারেশন নিচ্ছে সেটাতে ফোকাস করে, তখন তার মনে হয় যে ওরা যেটা পড়ছে আমার সেটা পড়া হয়নি, তার ফলে তাদের মধ্যে একটা অযথা একটা চাপ তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে অন্য বিষয়ের উপর প্রধানত তারা ফোকাস করে যেগুলো হাতের মধ্যে নেই। ঠিক আছে। থার্ড যেটা, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ডিপেন্ডেন্সি অন দ্য কোচিং নট দ্য সেলফ প্রিপারেশন। আমরা কোচিংয়ের উপর ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপেন্ড করি, কিন্তু নিজে আমরা প্রিপারেশন নেওয়ার সময় পাই না। তুমি যদি 2-3টে কোচিং সেন্টারে পড়ো তাহলে তুমি নিজে কখন পড়বে? সুতরাং নিজেকে পড়তে হবে। ঠিক আছে। তো এই কারণের জন্য স্টুডেন্টসরা অনেক সময় ফেল করে। ডোন্ট ডিসাইড হোয়াট উইল রিড বিফোর দ্য 10 days অফ দ্য এক্সাম। অর্থাৎ এক্সামিনেশনের 10 দিন আগে কি পড়তে হবে এটা কিন্তু এখন থেকে তারা ঠিক করে রাখে না এবং সেই কারণের জন্য অনেক ক্ষেত্রে তারা ফেল করে। এবং রিজন নাম্বার 5 হচ্ছে ডোন্ট অ্যারেঞ্জ টপিক্স প্রপারলি সো প্রিপারেশন নট কম্প্যাক্ট। তাদের বিভিন্ন যে টপিক্স আছে তো সেই টপিক্সগুলোকে তারা অ্যারেঞ্জ করে রাখে না এবং সেই কারণের জন্য কোনো একটা টপিক্স যখন প্রিপারেশন নিতে যায় পরীক্ষার আগে 10 দিন বা 1 সপ্তাহ আগে, তখন তাদেরকে খুঁজে বেড়াতে হয়। তো এই কারণের জন্য অনেকে ফেল করে। ঠিক আছে। তারপরে কি, তারপরে হচ্ছে ডোন্ট হ্যাভ দ্য প্রপার প্ল্যানিং অ্যাবাউট দ্য মার্জ স্ট্র্যাটেজি। অর্থাৎ জুলজি, ফিজিওলজি এবং বোটানি একসঙ্গে তোমাকে কভার করতে হবে এবং সেই কারণের জন্য কিন্তু তোমাকে এখন থেকে প্ল্যানিং করতে হবে। দরকার হলে রুটিন করে এই 3টে সাবজেক্টকে ইকুয়ালি ওয়েটেজ দিয়ে প্রিপারেশান নিতে হবে। অনেকে এটা করে না, তো সেই জন্য তারা ফেল করে। ল্যাক অফ প্র্যাকটিসিং এমসিকিউ, অনেকে এমসিকিউ প্র্যাকটিস করেন এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট তারা হচ্ছে দেয় না। মক টেস্ট এই কারণের জন্যই দেওয়াটা প্রয়োজন, কারণ এক্সাম হলে সিচুয়েশান কিন্তু ডিফারেন্ট। তো সেই সিচুয়েশানকে ক্রিয়েট করে প্রধানত মক টেস্ট তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করে না, সেই জন্য তারা ফেল করে। এবং ল্যাক অফ মাইন্ড রিডিং এবং বিকাম এক্সাইটেড ইজিলি। তারা যে জিনিসটা পড়ছে সেটা প্রধানত চিন্তা করে না, সিলেবাসটাকে চোখ বুজে একবারও কেউ ভাবে না। তো সেটা যদি ভাবে তাহলেই দেখবে যে অনেকটা অর্ধেকটা কাজ আমার মনে হয়ে যাবে, তখন দেখবে যে ম্যাক্সিমাম অংশ পড়া হয়ে গেছে। তো এটা অনেকে ভাবে না, তো সেইটা ভাবনার অনেকের সময়ই থাকে না হাতেতে। তো সেই সময়টা তোমাকে বের করতে হবে। তো এই যে মাইন্ড রিডিং বা এই যে রিকলিং, তো এই বিষয়টা থাকে না এবং সেই কারণের জন্য প্রিপারেশনও তাদের এগোয় না বা প্রসিড করেন এবং সেই জন্য তারা ফেল করে। এবং 9 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এক্সামিনেশনের আগের দিন প্রপার স্ট্র্যাটেজি তারা ফলো করে না। তো সেই কারণের জন্য তো প্রপার স্ট্র্যাটেজি কি সেটা আমি তোমাদের বলেছি। শুধুমাত্র সিলেবাসটা চিন্তা করবে এবং যে অংশগুলো দেখতে হবে শুধু সেই অংশগুলো খুব দ্রুত তোমাদেরকে দেখে নিতে হবে। এবং রিজন নাম্বার 10 যেটা, সেটা হচ্ছে এক্সাম ডেতে প্রপার স্ট্র্যাটেজি তোমাদের ফলো করতে হবে টু সলভ দ্য এমসিকিউ। তো এই সম্পর্কে আমি আলোচনা করেছি। আমার মনে হয়েছে মোটামুটিভাবে এই 10টা রিজনসের জন্যই প্রধানত স্টুডেন্টসরা ফেল করে। তো আশা করি এই সমস্ত বিষয়গুলো তোমরা যদি মেনটেন করো বা এই সমস্ত বিষয়গুলো তোমরা যদি অ্যাভয়েড করো তাহলে নিশ্চয়ই তোমরা কিন্তু সাকসেসের দিকে এগোবে। দেখো, আমার যেটুকু মনে হচ্ছে যত রকমভাবে তোমাদেরকে সাজেশান দেওয়ার, তো তত রকমভাবে আমি তোমাদেরকে সাজেশান দেওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই এগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং আবারও বলি, নিজের প্রতি কনফিডেন্স রাখো। তুমি এতদিন যা পড়েছো তুমি নিশ্চয়ই কাউকে না কাউকে পড়াও, স্টুডেন্টসদেরকে তুমি পড়াও, সুতরাং তোমার নলেজ আছে এটা কিন্তু ভাববে। আমি যে বলছি আমার নলেজ আছে, ঠিক আছে, আমি সবসময় এটা মনে করি যে আমার নলেজ আছে, কিন্তু তোমাকে নিজেকে এটা কনফিডেন্স রাখতে হবে যে তোমারও নলেজ আছে এবং তুমি এই এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে। এই এক্সামিনেশন ক্র্যাক করার এটাই কিন্তু মূল মন্ত্র, এটাই কিন্তু প্রধান চাবিকাঠি যে তোমার কনফিডেন্স আছে এবং সেই কনফিডেন্সের ওপর বেশ করে তুমি এই এক্সামিনেশন ক্র্যাক করবে। এটা কিন্তু মেন জায়গা, এটা কিন্তু প্রধান বিষয়। তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে, তোমার মধ্যে যদি ইচ্ছা থাকে, তাহলে নিশ্চয়ই তুমি এই এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে। কনফিডেন্স হারিয়ে ফেলবে না। এতদিন ধরে যা পড়েছো তার উপর আস্থা রাখো এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো বললাম যে এমসিকিউ প্র্যাকটিস করো এবং কিছু মক টেস্ট দাও, নিজেরা মক টেস্ট দাও, তাহলেই কিন্তু সহজেই এই এক্সাম তোমরা ক্র্যাক করতে পারবে। এই এক্সামিনেশন কোনো রকেট সায়েন্স নয় যে প্রচণ্ড শক্ত লেভেলের কোয়েশ্চেন্স দেবে বা সিএসআইআর নেটের মতো কোয়েশ্চেন্স দেবে, গ্রুপ সি এর অ্যানালিটিক্যাল টাইপের কোয়েশ্চেন্স, এরকম কিন্তু নয়। বেসিক জায়গা থেকে প্রধানত প্রশ্ন দেওয়া হবে, সেই জন্য বেসটাকে ক্লিয়ার করো এবং নিজের প্রতি আস্থা রাখো। মনে হয়েছে যে এই সমস্ত কারণের জন্য স্টুডেন্টসরা প্রধানত ফেল করে। আমি যে কারণের জন্য ফেল করেছিলাম সেটা তোমাদেরকে বললাম, যে কারণগুলোর জন্য। তো এটা আমার মনে হয়েছে এটা একান্তভাবেই আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এবং এরপরে তোমরা খোঁজার চেষ্টা করবে যে কোথায় তোমাদের দুর্বলতা আছে। তো সেই দুর্বলতাটাকে তোমরা মেকআপ করে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করবে। অন্যরা কিভাবে প্রিপারেশান নিচ্ছে সেটা নয়, এবং তার সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর প্রতি দৃষ্টি নয়, নিজের ফোকাসটাকে ঠিক রাখো এবং সেই
ফোকাসের দিকে এগিয়ে চলো, করতেই হবে। একটাই সুযোগ এসেছে, কনফিডেন্সের ওপর বেশ করে এই এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নাও। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই এই এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে। তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং তোমাদের প্রত্যেকের সফলতা কামনা করি। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।